দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। কয়েক মিনিট অ্যাজ ইউজুয়াল আমি আলোচনা করব। আজকে আর আমি আপনারা ভালো আছেন কিনা বা আমি ভালো আছি সেই প্রসঙ্গে যেতে চাইছি না, কারণ আমি জানি আপনারা ভারাক্রান্ত হৃদয়ে রয়েছেন। আমিও অনেক ব্যথিত, ভারাক্রান্ত হৃদয়ে রয়েছি। যাই হোক, টপিকে চলে আসি। বিষয়টা হলো, এত তো মার্ডার হয় চারিদিকে, এবং নারী নির্যাতন, নারীদেরকে রেপ করে মেরে ফেলা, এই বিষয়টা কিন্তু নতুন নয়। এই বিষয়টা কন্টিনিউ হয়, এবং এই যে ঘটনা আরজি করের ক্ষেত্রে হলো, তার এই পরই একটা আদিবাসী মেয়েকে কিন্তু রেপ করে হত্যা করা হলো, এবং সেই মেয়েটি ছিল নার্স। বিষয়টা তো ঘটতেই থাকে। তাহলে হঠাৎ করে এই মেয়েটিকে নিয়ে এত তোলপাড় কেন? আপনারা অনেকে হয়তো ভাববেন যে এই মেয়েটি কি তাহলে হাই প্রোফাইল বলে এত আলোচনা। বিষয়টা কিন্তু সেটা নয়। তিনটে বিষয় রয়েছে, তিন চারটে বিষয় অতি গুরুত্বপূর্ণ, যে জন্য এই মেয়েটির জন্য রাজ্যের মানুষ প্রায় কিন্তু সবাই পথে নেমেছে এবং রাজ্য তোলপাড় হয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে মেয়েটি কিন্তু অন ডিউটি ছিল। মানে একজন মহিলা, সে কোনো একটা অফিসে কোনো একটা কাজে রয়েছে, সেই কাজে থাকাকালীন, এবং সে যে কাজটায় রয়েছে সেটা সম্পূর্ণভাবে সরকারি কাজে রয়েছে, সেই কাজে থাকাকালীন সে রেপ হয়ে গেল, ধর্ষিতা হয়ে গেল, মারা গেল। এই জন্য কিন্তু রাজ্যের মানুষ এই যন্ত্রণা না নিতে পেরে তারা কিন্তু পথে নেমেছে এবং বিক্ষোভ, এবং প্রায় 90% মানুষ মানসিকভাবে প্রতিবাদ জানাচ্ছে। তার একটা কারণ কিন্তু এটা একটা। নাম্বার 2 যে কারণটা, সেটা দেখবেন আপনি যদি এই মেয়েটির বিষয়ে খবর নেন, তাহলে দেখবেন এ কিন্তু এর বাবা মায়ের একমাত্র সন্তান, এবং এর বাবা কিন্তু খুব একটা বড় ধরনের বিজনেসম্যান বা বড় প্রভাবশালী কেউ নয়। এ কিন্তু খুব সাধারণ ঘর থেকে উঠে এর বাবার একটা সামান্য কাপড়ের ব্যবসা, এবং সেখান থেকে এই মেয়েটি কিন্তু ডাক্তার হয়। এবং আপনারা যারা লেখাপড়ার মধ্যে আপনাদের ছেলে মেয়ে রেখেছেন বা আপনারা জানেন যে সবচেয়ে যারা ভালো স্টুডেন্ট হয় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে, তারা কিন্তু বিশেষ করে মাধ্যমিকের পরেই তারা সায়েন্স নেয়, তারপরে ক্লাস 12-এর পর তারা জয়েন্টে বসে, নিট জয়েন্ট, এবং সেই জয়েন্টে বসে সেই জয়েন্ট পরীক্ষা ক্র্যাক করে ডাক্তার হওয়া, এবং পশ্চিমবঙ্গের মধ্যে সরকারি কলেজে ডাক্তারি পড়া, মানে মেয়েটি অতি মেধাবী ছিল, কিন্তু না হলে কিন্তু এটা হওয়া সম্ভব ছিল না। আর এই একটা অতি মেধাবী ছাত্রী, যে তার স্বপ্ন কিন্তু ক্রস করে গেছিল, এমবিবিএস পাশ করে গেছিল, গিয়ে সে কিন্তু এমডি হতে যাচ্ছিল। তাহলে ভাবুন, একটা কত বড় ধরনের ডাক্তারকে সমাজ হারালো, আর সেই জন্য মানুষ এত পরিমাণে প্রতিবাদে নেমে গেল। নাম্বার 2 আর একটা কজ, নাম্বার 2 বা 3 আপনি বলতে পারেন, যে একটা মেরিটোরিয়াস এমডি ডাক্তার, যে ডাক্তার কিন্তু সমাজে খুব কম রয়েছে, এই এমডি ডাক্তারকে সমাজ হারিয়ে ফেললো। এই জন্য মানুষ কিন্তু পথে নামলো। এবং নাম্বার 3 যে কজটা বলে আমি আজকে শেষ করব, সেটা হলো এই মেয়েটির শরীরে 150 গ্রাম, বিভিন্ন মিডিয়াতে, বড় মিডিয়াতে, আমি কোনো হাওয়ায় ভাষা কথা আপনাদেরকে জানাচ্ছি না, শোনাচ্ছি না, 150 গ্রাম স্পাম, শুক্রাণু। আরো বাংলা ভাষায় বলতে গেলে, ক্লিয়ারলি বলতে গেলে, যেহেতু আমার বিভিন্ন ধরনের দর্শক রয়েছে, তাহলে আমি বলতে পারি যে একটা যৌন মিলনের পর ছেলেদের শরীর থেকে মেয়েদের শরীরে যে রস খরিত হয়, সেই রস কিন্তু ম্যাক্সিমাম ভারতীয় পুরুষদের ক্ষেত্রে 5 গ্রাম, 5 মিলিলিটার, 5 গ্রাম বা 2 গ্রাম এটা হতে পারে। আপনি যতদিন পরেই যৌন মিলন করেন না কেন, একজন পুরুষের থেকে একটা মহিলার শরীরে ম্যাক্সিমাম 5 গ্রাম বা 5 মিলিলিটার স্পাম বা শুক্রাণু যেতে পারে। ম্যাক্সিমাম ভারতীয় পুরুষদের এটাই হয়। ওই মেয়েটির শরীরে পাওয়া গেছে একটা অসমর্থিত কিন্তু অনেকটা ক্লিয়ার সঠিক নিউজ, যেটা ওই মহিলার বাড়ির লোক, তিনি একজন ডাক্তার, তিনিও বলছেন যে ওই মহিলাটির শরীরে, যে মহিলাটি মারা গেছে আরজি করে ডাক্তার, তার শরীরে 150 গ্রাম এরকম তরল
বা যৌন মিলনের পর যে রস খরিত হয় স্পাম, সেটা পাওয়া গেছে। আপনি ভাবুন 150 গ্রামের মধ্যে যদি আপনি 50 গ্রামকে বাদও দেন, 50 গ্রামকে বাদও দেন, তাহলে 100 গ্রাম, 100 মিলিলিটার, সেই 100 গ্রাম ভাগ 100 গ্রামকে আপনি 5 দিয়ে ভাগ করেন, ম্যাক্সিমাম 5 গ্রাম একবার যৌন মিলনে যেতে পারে। তাহলে কত হচ্ছে? এত জন, মানে ভাগ করে যে ফলটা আপনি 100 ভাগ 5 যদি আপনি করেন, প্রায় কি তাহলে কাছাকাছি এতজন তার সাথে যৌন সম্পর্ক করে, যেটা তো কোনোভাবেই একটা পুরুষ যৌন সম্পর্ক করলে এতটা স্পাম ও শরীরে এট এ টাইম যেতে পারে না। তাহলে এত স্পাম শুক্রাণু গেল কি করে? এটা একটা বড় প্রশ্ন। এইগুলো কিন্তু ভাবতে ভাবতে রাজ্যবাসী কিন্তু পাগল হয়ে যাচ্ছে, মানে মাথা হ্যাং করে যাচ্ছে। এবং এর আগে পরে বিভিন্ন রকম যে অডিও ক্লিপ ভাইরাল হচ্ছে সে বিষয়ে আমি যাচ্ছি না। অডিও ক্লিপ নিয়ে কিন্তু সন্দেহ আছে। যেমন গতকালকে একটা অডিও ক্লিপ আমি দেখেছি, যেখানে বলছে আমি বন্ধুরা আমি সোমা মুখার্জি বলছি বা এরকম কিছু, সেটা নিয়ে কিন্তু একটা সন্দেহ আছে। কারণ এরকম একটা বিষয়ে একজন বলছেন ক্লিয়ারলি, অনেকটা গুছিয়ে বলছেন, সেক্ষেত্রে তিনি তার নাম বলবেন, এটা নিয়ে একটা সন্দেহ আছে। আমি অডিও ক্লিপের বিশ্বাসে যাচ্ছি না, আমি নাই বিশ্বাস করলাম। কিন্তু ওই মহিলাটির নিকট আত্মীয় বলছেন যে মেডিকেল রিপোর্টে ওর শরীরে 150 গ্রাম, আপনি ছেড়ে দিন 100 গ্রাম স্পাম পাওয়া গেছে। এটা এলো কি করে? তাহলে মহিলাটিকে কিভাবে কতজন মিলে যৌন সম্পর্ক করেছিল, এটা ভাবতে গিয়ে কিন্তু রাজ্যবাসীর এবং প্রত্যেকটা মানুষের কিন্তু মাথা হ্যাং করে যাচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয় হলো, দেখুন একটা কর্মক্ষেত্রে একজন কাজ করছে, একজন মহিলা, সেই অবস্থায় সে নির্যাতিত হলো, তাহলে আগামী দিন কোনো বাবা মা কি তার বাচ্চাকে স্কুলে পাঠাবে? তার তো এরকম ভয় লাগতেই পারে যে স্কুলে গেলে হয়তো স্কুলের গণ্ডির মধ্যেই সে রেপ হয়ে মারা যেতে পারে। এরকম তো ধারণা হবে, এটা ন্যাচারাল। কোনো বাড়ির বউকে কি তার ফ্যামিলির লোক কাজে পাঠাবে, অফিসে পাঠাবে? এবং রাতে তো বেরোনো পুরোপুরি ভয়ের মতো পরিস্থিতি তৈরি হয়ে গেছে। যাই হোক, এ বিষয়ে আমি গুজব ছড়াতে চাইছি না, আমি এটাই বলতে চাইছি যেটা অত্যন্ত রহস্যজনক একটা বিষয়, সেই জন্য রাজ্যবাসী বা প্রত্যেকটা মানুষ, আমিও ভারাক্রান্ত এবং প্রত্যেকেই অত্যন্ত দুঃখিত। এই জিনিসটা রাজ্যে কিন্তু ঘটে, দেশে কিন্তু ঘটে, কিন্তু এই জিনিসটা, এই অভিযোগটা, এই হত্যাটা কিন্তু একটু আলাদা ধরনের, তাই কিন্তু এত প্রতিবাদ। যাই হোক, এই বিষয়ে বিচার হোক, বিচার বিশ্লেষণ হোক, আমি চাই। এবং সবচেয়ে বড় ব্রেকিং নিউজ আজকে দিনের, দেখবেন এই বিষয়টাতে ওই সিবিআই কিন্তু ওই সন্দীপ ঘোষ সম্ভবত প্রিন্সিপালকে পাকড়াও করে সিবিআই দপ্তরে নিয়ে গেছে। আমি জানি না আজকে তাকে অ্যারেস্ট করা হবে কিনা বা কি হবে, কিন্তু আমি দায়িত্ব নিয়ে এবং একদম আইনের একজন ছাত্র হিসাবে আমি আমার নলেজ দিয়ে আপনাকে বলছি, এই বিষয়ে কিন্তু ছাড়া পাবে না, কেউ ছাড়া পাবে না। ছাড়া পাওয়ার জন্য কত কিছু করা হলো, দেয়াল ভাঙানোর চেষ্টা হলো, প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো, ধুয়ে ওই মেয়ের শরীর থেকে ছাপ নষ্ট করার চেষ্টা করা হলো। কিন্তু প্রতি ক্ষেত্রে চোর ডাকাত বা এইরকম ক্রিমিনালরা মনে করে যে আমি প্রমাণ লোপাট করে দিলেই আমার ছাড় পেয়ে যাবে। এটা কিন্তু যারা ক্রিমিনাল অ্যাক্টিভিটি করে তাদের কিন্তু এই অ্যাটিটিউড থাকে যে আমি ভুল কাজ করব এবং সেটা যদি প্রমাণটা লোপাট করে দিই আমি কিন্তু ছাড়া পেয়ে যাব। যদি তাই হতো তাহলে প্রতিটা ক্রিমিনাল তার প্রমাণ লোপাট করে দিত আর পুলিশ কিছু করতে পারতো না, পুলিশের কোনো প্রয়োজনই হতো না। আপনি লিখে রাখুন, এই বিষয়ে সত্য সামনে আসবে আজকে কি আগামীকাল। এবং এই যারা যারা এর সাথে যুক্ত, এদের ছাপ, এরকম বলা হয় আইনের ভাষায়, চোর চুরি করে কিন্তু ছাপ রেখে দিয়ে যায়, এর ছাপ কিন্তু এরা রেখে দিয়ে গেছে। একদম ক্লিয়ার থাকুন, নিশ্চিত থাকুন। আরজি করের বিষয়ে যতই প্রমাণ লোপাটের চেষ্টা করুক না কেন, বিষয়টা সিভিক পুলিশের উপরে দায় চাপিয়ে সরে যাওয়ার চেষ্টা হোক না কেন, এর প্রমাণ কিন্তু ছাপ কিন্তু এরা রেখে গেছে এবং সেটা সামনে আসবে। এবং সে যত বড়ই প্রভাবশালী হোক, এবং এই যে এখানকার সুপার ছিলেন, এই সুপারের কিন্তু একটা অ্যাটিটিউড ছিল, দেখবেন এ যেন কাউকে পাত্তা দিতে চাইছিল না, এ যেন সবকিছু বোঝে এবং এ যেন এমন একটা ভাব করছিল যে এ টাকা দিয়ে সবকিছু কিনে নেবে। এ কিন্তু খপ্পরে পড়ে গেছে, হাইকোর্টে গেছিল, হাইকোর্টে একে কোনো জামিন দেয়নি, রক্ষা কবচ দেয়নি, কেউ দেবেও না। যদি এ কালপিট হয়, যত বড় ক্লিয়ারই হোক না কেন,
এ কিন্তু ধরা পড়বে, সাথে যারা আছে প্রত্যেকে ধরা পড়বে, আজ না হয় কাল। এবং সেটাই হোক, আমরা চাইবো। ধরা যদি না পড়ে, বিচার পদ্ধতির মধ্যে এরা আসবে এবং এরা নাজেহাল হয়ে যাবে। এই যা ঘটনা এরা ঘটিয়েছে, এবং আমার মনে হচ্ছে এই ঘটনা কিন্তু এরা আজ ঘটায়নি, এর আগে কত মেয়ের এরা সর্বনাশ করেছে, করে কিন্তু এই বিষয়টা এরা কিন্তু ধরা পড়ে গেছে। যাই হোক, এরকম অনেক ঘটনাই ঘটে। আপনাদের অনেক সময় মনে হতে পারে, আইনের প্রতি অবিশ্বাস চলে আসতে পারে, যে এটা বোধহয় এর কোনো সমাধান নেই বা এর কিছু হয় না, আসলে এই তো দুষ্কৃতীরা ছাড়া পেয়ে যায়। কিন্তু আপনি আইনের প্রতি বিশ্বাস রাখুন, বিশেষ করে ভারতীয় ন্যায় সংহিতার নতুন আইনের প্রতি অবশ্যই বিশ্বাস রাখতে হবে। কারণ আনিস খানের ক্ষেত্রেও দেখবেন পুলিশের বিরুদ্ধে কিন্তু এফআইআর হয়েছে, ডাইরেক্টলি মার্ডারের হয়তো কেস অ্যাপ্লাই হয়নি, কিন্তু পুলিশের নাম কিন্তু এসআই এর নাম ইনক্লুড হয়েছে ওই মামলায়। এবং তারা যে তাদের যে কি কন্ডিশন, তারা কতটা ছুটছে, তারা কতটা প্রবলেমে আছে, কি সমস্যা আছে, সেটা কিন্তু তাদের সাথে কথা বললে আপনি বুঝতে পারবেন। তারা কিন্তু কেউ ছাড় পায়নি এবং ছাড় পাবে না, আনিস খানের ক্ষেত্রেও পায়নি। এবং এই যে একটা ডাক্তার এবং মেরিটোরিয়াস ডাক্তার, এরকে যারা হত্যা করেছে, এরাও কিন্তু ছাড় পাবে না। আপনি লিখে রাখুন আমার কথা, আমার বক্তব্য আপনি স্ক্রিনশট মেরে রাখুন, ধরা পড়বেই এবং এরা সমস্যায় পড়বেই। এরা কিন্তু এদের পাপ পাপ করতে করতে পাপ এমন একটা জায়গায় পৌঁছে গেছে, এরা কিন্তু নিজেদেরকে ভগবান ভাবছে, ভগবানের থেকে উপরে ভাবছে। এবং তাই এরা ঘর টর ভেঙে একেবারে নাস্তানাবুদ করে বোমা লোপাট করে দিলেই হয়ে গেল নয়, কিছুদিনের মধ্যে আপনি খবর পাবেন, আজ না হয় কাল এরা কিন্তু কোনো না কোনো প্রমাণ ছাপ রেখে দিয়ে গেছে। এবং এই মেয়েটি মরে গিয়েও কিন্তু এই মানুষগুলোকে প্রায় ফাঁসি কাটে চড়ানোর ব্যবস্থা করে দিচ্ছে বলে মনে হচ্ছে। এবং এটা আপনি মাথায় রাখবেন, এটা কিন্তু বিরলতম ঘটনা। এবং আইনের ভাষায় বিরলতম ঘটনার ক্ষেত্রে সাধারণত ফাঁসি দেওয়া হয় না, হত্যা করলেও ফাঁসি হয় না, কিন্তু বিরলতম ঘটনা এবং যেখানে সিস্টেম জড়িত, ধরুন যারাই রক্ষক তারাই ভক্ষক, এরকম যখন বিষয় এসে যাবে, তখন কিন্তু ফাঁসির ব্যবস্থা রয়েছে। ভারতীয় সংবিধান আইনে কিন্তু ফাঁসির সংস্থান রয়েছে। নিশ্চিত থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি নিজেও প্রচন্ড পরিমাণে মেন্টালি ব্রেকডাউন হয়ে গেছিলাম, আশা করি আপনারাও ব্রেকডাউন হয়ে গেছিলেন। কিন্তু নিজেদের প্রতি বিশ্বাস রাখুন, আইনের উপরে বিশ্বাস রাখুন, এর একটা সুস্থ সমাধান হবে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমন সমাধানই হোক আমরা চাই, যে যেন এরা আর এরকম কাজ না করার সাহস যেন না পায়। যাই হোক, আপনারা জানেন আইনের ছাত্র হিসেবে এই চ্যানেলে আমি বিভিন্ন রকম আইনি ব্যাখ্যাও দিই। এখন খুব হট টপিক চলছে, এই বিষয়ে কথা বলা না বলে পারলাম না। ধন্যবাদ।